বিষয়টা বলেছেন প্রধানমন্ত্রী দেখবেন। আমরাও চাই যাতে রাজ্যে আরো বেশি টিকা আসুক, এবং আমরা এর সঙ্গে এটাও চাই যে রাজ্য সরকার অন্তত গ্রাসরুট লেভেলে টিকা দেওয়ার ক্ষেত্রে যে প্রতিহিংসামূলক ব্যবহার চলেছে সেটা থেকে বেরিয়ে আসে। বাংলার নাম বদল নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, দয়া করে এবার বাংলার নামটা পাল্টে দিন। দেখুন, এটা মুখ্যমন্ত্রীর অবস্থান, এটা তাদের দাবি। দল হিসেবে বিজেপি চিরকালই পশ্চিমবঙ্গের নাম বদলের বিরুদ্ধে, কারণ পশ্চিমবঙ্গ নামকে পরিবর্তন করে আমরা একটা ইতিহাসকে ঘুরিয়ে দেবো, আমরা একটা প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। কারণ এই পশ্চিমবঙ্গ নামের মধ্যেই অনেক রক্তাক্ত ঘটনা লুকিয়ে আছে। কিভাবে ডাইরেক্ট অ্যাকশন রেট, 15,000 মানুষের মৃত্যু, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষকে গৃহহীন হতে হয়েছিল, এখনো বহু মানুষ সেই যন্ত্রণায় ভুগছে। সুতরাং যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, যার জন্ম দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকে যদি পশ্চিমবঙ্গের নামটা বদল হয়ে যায় তাহলে আমরা ইতিহাসকে ঘুরিয়ে দেব। ইতিহাসকে তো এভাবে মুছে ফেলা যায় না। আমরা এই নাম বদলের বিরুদ্ধে, আমরা পশ্চিমবঙ্গ নামই থাক এটার পক্ষে, এটা আমাদের দলগত সিদ্ধান্ত। এটা বারবার আমরা বাংলা মানাতুন যখন এই প্রস্তাব এসেছিল তখন আমরা আমাদের অবস্থান স্পষ্ট। দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে যেরকম তিনি দেখা করছেন, সেরকম একাধিক বিরোধী দলের নেতৃত্বের সঙ্গেও তিনি দেখা করতেন। কালকে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতেন, একাধিক সেলিব্রিটিদের সঙ্গে তিনি দেখা করছেন। এবং আজকে সেই প্রসঙ্গে তিনি বলছেন যে নির্বাচন যদিও দেরি আছে, কিন্তু সে তার প্রস্তুতি শুরু করতে হবে, এবং আমি নয়, দেশ নেতৃত্ব দেবে। দেশই তো নেতৃত্ব দেয়, ব্যক্তি এক কথায় নেতৃত্ব। আসলে মোদী বিরোধিতার নাম করে যারা ময়দানে নেমে পড়েছেন, তারা এখন ঠিক করুন যে তাদের মুখকে, তাদের নেতাকে। প্রত্যেকেই নিজের নিজের রাজ্যে লড়বেন, সেখানে কারোর সঙ্গে সমঝোতা হবে না। পশ্চিমবঙ্গে কি সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি আর তৃণমূল কংগ্রেস একযোগে নির্বাচন লড়বে? বিষয়টা তো সেরকম নয়। প্রত্যেকেই সংগঠিত নেতা। ভারতবর্ষের মানুষ কোয়ালিশন সরকার দেখেছে, তারা জনতা এক্সপেরিমেন্ট দেখেছে, মুরারজি ভাই দেশাইকে দেখেছে, বিশ্বনাথ প্রতাপ সিং দেখেছে, চৌধুরী চরণ সিং দেখেছেন, আইকে গুজরাল দেখেছে, দেবে গৌড়া দেখেছে, চন্দ্রশেখরকে দেখেছে। তার থেকে মানুষ শিক্ষা নিয়েছে। মানুষ অস্থিরতার বিরুদ্ধে, অনিশ্চয়তার বিরুদ্ধে স্থায়িত্বের পক্ষে ভোট দেবেন, এবং 2024 সালে 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে জাতিকে আবার সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর। উনি বলছেন যে এখন তো লোকসভা ভোট নেই, আগে থেকে প্ল্যানিং করতে হবে। উত্তরপ্রদেশ, ত্রিপুরা, পাঞ্জাবে ভোট আছে। ত্রিপুরায় আমাদের ছেলেদেরকে গৃহবন্দী করে রেখেছে। এটা ত্রিপুরা সরকারের বিষয়, কেন তাদের গৃহবন্দী করেছে তারাই বলতে পারে। তবে ত্রিপুরায় এর আগেও তৃণমূল কংগ্রেস গিয়েছিল, এক্সারসাইজ একবার করেছেন, জমি দেখে এসেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। পেগাসাস নিয়ে অল পার্টি মিটিং রাখতে বলেছিলেন। পেগাসাস কাকে বলেছে? উনি বলেছেন যে পেগাসাস নিয়ে অল পার্টি ডাকা উচিত। কি নেই কেন্দ্রই ডাকবে, আর কি ডাকবে না, উনি ডাকা উচিত কিন্তু প্রধানমন্ত্রীকে বলেছেন বলে উনি দাবি করেছেন। বাইরে এসে বলেছেন, এটা মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার নিয়ে তো মন্তব্য করতে পারি না। প্রধানমন্ত্রী নিঃসন্দেহেই কতগুলো প্রতিক্রিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে, কিন্তু ওটা বিজেপি সরকার নয়, ভারত সরকার। পশ্চিমবঙ্গের একটা পার্থক্য আছে দেখি, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল সরকার। এই দুটি দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক অবস্থার মধ্যে পার্থক্য আছে। ত্রিপুরায় অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে, এরকম একটা সিদ্ধান্তের পরে সেখানে একটা এজেন্সি তার কিছু প্রতিনিধি লোকজন সেখানে গিয়েছে, এবং বিভিন্ন জায়গায় তারা তথ্য পরিসংখ্যান নির্ভর কিছু কাজকর্ম করছে। কয়েকদিন তাদের এই গতিবিধি নজর করবার পর তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এই যে ঘটনা, এটাকে মানে তাহলে কি কেউ অন্য কোনো এজেন্সি কোথাও কোনো কাজ করতে পারবে না? শুধু বিজেপির এজেন্সি কাজ করবে, তৃণমূলের পক্ষ থেকে সর্বত্রই তো এজেন্সি কাজ করছে।
এত এজেন্সি কাজ করছে যে মানুষ বুঝতে পারছেন না কোনটা এজেন্সি আর কোনটা রাজনৈতিক দল। ত্রিপুরা সরকার যদি মনে করে থাকে গৃহবন্দী করে রাখবার কাজ করেছে, আমি তো পশ্চিমবঙ্গবাসী ত্রিপুরা নিয়ে কি করে কথা বলি? এজেন্সি কাজ করতে গেছে ট্রেনিং মুখ্যমন্ত্রী বক্তব্য রাখে। মুখ্যমন্ত্রীর দল যদি ওখানে যেত, সেখানে কিছু হলে তখন কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া আছে, কিন্তু এজেন্সির দায়িত্ব কি করে আমরা বিজেপি পশ্চিমবঙ্গ শাসন করতে পারে? সেটা তো ত্রিপুরা সরকারের বিষয়। তাদের বক্তব্য হচ্ছে বিজেপিও তো এজেন্সি নির্বাচনী কাজে হ্যাঁ, যদি বিজেপি করে এজেন্সি আসে, সেখানে যদি কোনো বিজেপি রাজ্যে গ্রেপ্তার করে যদি কোনো বিজেপির এজেন্সি আসে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি মনে করে যে এরা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে বা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন তুলছে, তাহলে সেই এজেন্সিকে গৃহবন্দী করবে পশ্চিমবঙ্গ সরকার। এটা সরকারি বিষয়, এই দলের সঙ্গে সরকারের হস্তক্ষেপে কোনো এক করে দেখলে চলবে না। আমি আবার বলছি, এটা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির তফাৎ। ওটা ত্রিপুরা সরকার চলছে, ত্রিপুরার রাজ্য সরকার, ত্রিপুরা বিজেপি সরকার নয়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। বিজেপির অন্যান্য রাজ্যে বিজেপির সরকার আছে নেই, সেখানে রাজ্য সরকার আছে। গুজরাট রাজ্য সরকার আছে, মানুষ বিজেপিকে দায়িত্ব দিয়েছে সরকার পরিচালনা করবে। গুজরাটে তো দেখছেন জয়েন্ট স্ক্রিন লাগিয়েছে তৃণমূল কংগ্রেস, আসামে গেছে লাগিয়েছে, আসামে তো নির্বাচন রয়েছে, কোথাও তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানুষ ভোট দেয়নি, মানুষ জমানত বাজার করে দিয়েছে, তো আমাদের কিছু করে না। উনি বলছেন যে বিজেপি বিরোধী অবস্থানের মধ্যে সমমনস্ক দলগুলোকে এক জায়গায় আসা উচিত। ত্রিপুরায় কি তাহলে তারা আইন শৃঙ্খলা কোনো গন্ডগোল সেটা ত্রিপুরা সরকার বলবে, আমি তো ত্রিপুরা সরকার মুখপাত্র নেই, ত্রিপুরা বিজেপির আমি তো নই, আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির হয়ে কথা বলছি। আপনি এটা বললেন যে তারা হয়তো অভ্যন্তরীণ কোনো হতে পারে সেরকম কোনো বিষয়, নাহলে এটা সরকার হঠাৎ করে কাউকে গৃহবন্দী করবে না। সেটি আদালতে তারা জেনে পারে, অন্য ফোরামে বক্তব্য রাখতে পারে, ত্রিপুরার বন্ধ রাখতে পারে, অবরোধ করতে পারে, আরো যদি কিছু করার থাকতে করতে পারে, জয়েন্ট স্কুল লাগিয়ে দিতে পারে। দাদা দরকার সমমনোভাবাপন্ন যদি সমস্ত দল হতো, তার তো একটা নেতা থাকতো, সেটা তো কোনোদিন আমরা দেখতে পাইনি। কারণ গত নির্বাচনে সমমনোভাবাপন্ন 9 জনকে উপস্থিত করিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 2019 নির্বাচন যখন শুরু হলো, তখন 9 জনের মধ্যে 3 জনকেও একসঙ্গে দেখা গেল। কংগ্রেসের যে ঘনিষ্ঠতা তৃণমূলের সঙ্গে, সেটাকে আপনি এটা ইদানিংকালে একটা চোখে পড়ার মতো। দেখুন, কংগ্রেসের গর্ভ থেকে যারা জন্ম নিয়েছে বা কংগ্রেসের সঙ্গে যারা সংসার করেছে, তারাই বলে যে কংগ্রেসের ভালোবাসা কষাইয়ের মূর্তি পোশাক, এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। নির্বাচন যখন এগিয়ে আসে, তখনই ভালো লাগা, কাছে আসা, পাশে বসা, এগুলো থাকে, এগুলো দীর্ঘস্থায়ী পায়। ম্যারেজ অফ দ্য কনভিনিয়েন্স দেওয়া, যাই হোক, ভারতবর্ষের মতো একটা এই 135 কোটি গণতন্ত্রে, একটা বহুত্ববাদী রাষ্ট্রে, বহুদলীয় ব্যবস্থায়, সংসদীয় গণতন্ত্রে শুধু স্লোগান নির্ভর করে একটা সংগঠনকে তৈরি করা যায় না, এটা জোর তৈরি করে দাঁড় করিয়ে দেওয়া যায়। সমিতি, আজকে রাজ্য সরকার জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে আদালতে, তার একটা হলফনামা দিয়ে বলেছে যে এই রিপোর্ট পক্ষপাতদুষ্ট এবং যারা এই কমিটিতে রয়েছে তারা কোনো না কোনো সময় বিজেপির কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ। এই সাংবাদিকদের এখানে সমস্ত সামনে বসে আছেন, এদের ছাত্র জীবনের প্রত্যেকেই কোনো না কোনো ছাত্র সংগঠনের সঙ্গে 90% তারপর আমাদের পক্ষ থেকে যদি বলা হয় কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে প্রশ্নটা উদ্দেশ্য প্রণোদিত, সাংবাদিক নিরপেক্ষ নয়, তাহলে সে ঠিক হবে। ছাত্র জীবনে অনেকেই অনেক মতাদর্শ নিয়ে থাকবেন, ছাত্র সংগঠনের প্রত্যেক স্বাভাবিক সুস্থ শিক্ষিত মানুষের একটা রাজনৈতিক বিশ্বাস থাকে, আর তার কর্মজীবন অন্য। তুমি যখন ছাত্র ছিলে তখন তুমি যে রাজনীতি করেছো, আজকে সাংবাদিক হয়তো সেটা করতে পারছো, তুমি তো নিরপেক্ষতা বজায় রাখতে হচ্ছে। তো সেইভাবে ওখানে তো পশ্চিমবঙ্গেরও দুজন অফিসার ছিলেন, তারাও তো স্বাক্ষর করেছে। রাজ্য সরকার হলফনামা দিয়ে প্রকৃত তথ্যকে তুলে ধরতে পারছে না। বক্তৃতা করা আর ফ্যাকচুয়াল ইনফরমেশনকে এস্টাবলিশ করা এক জিনিস নয়। তাদের এই প্রতিহিংসার তত্ত্ব, পক্ষপাতদুষ্টের তত্ত্ব বারবার মানুষের সামনে বলেছেন, কিন্তু ডিজি তার রিপোর্টের উপরে ভিত্তি করে, সিএসএর রিপোর্টের উপরে ভিত্তি করে
311টি স্থান পরিদর্শন তারা করেছে। পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করেই যেখানে তারা মানবাধিকার কমিশন কাজ করেছে, তো সেইখানে পক্ষপাতদুষ্ট না বলে তারা হলফনামা পেশ করে বলুন যে কেউ মারা যায়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে আজকে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তার মধ্যে একটা হচ্ছে যে লোকসভা নির্বাচন দেরি থাকলেও প্রশ্নটা এসছে, আপনি সেইভাবে স্পষ্ট বলেননি এটা নিয়ে, যে এখন থেকেই তার প্রস্তুতি শুরু করতে হবে। এই দিল্লি সফরে যাওয়া, বিভিন্ন বিরোধী দলের সঙ্গে মিটিং, প্রধানমন্ত্রীর সঙ্গেও তারপরে মিটিং, সেখান থেকে বেরিয়েই যে এখন থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করার বার্তা দিয়ে দেওয়া, এটাকে কি করে? দেখুন, আমরা তো 365 দিন রাজনীতি করা দল, তো আমাদের তো প্রস্তুতি শুরুই আছে। আমরা লোকসভা নির্বাচনের প্রস্তুতি করছি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আমরা যে আসন পেয়েছিলাম, আমরা বিশ্বাস করি সেই আসন ডাবল হবে এবার পশ্চিমবঙ্গে। তো তার জন্য আমরা আমাদের মতো করে যোগাযোগ স্থাপন করছি, কাজ করছি। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বলেছে প্রস্তুতি নিতে হবে। সেখানে তো বিজেপির কিছু করার নেই। প্রস্তুতি নিতে গেলে তো তৃণমূল কংগ্রেসকে সমস্ত দলকে এক জায়গায় নিয়ে আসতে হবে। সমস্ত দলকে এক জায়গায় নিয়ে এসে তাকে নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে দলের পক্ষে। মুখ্যমন্ত্রী এর কাছে এই ওই নেতার সঙ্গে দেখা করছে, আরেকজন নেতার সঙ্গে দেখা করছে, আমরা খুশি হতাম যদি ওই নেতারা কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর তারিখে বাসভবনে যেতেন বা নবান্নে গিয়ে কথা বলতেন, কিন্তু সেটা তো নয়। অতীতের এক্সপেরিমেন্ট হয়েছিল 2019-এ, সেটা ফেল। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে ওই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরোনোর পরে যে রাজ্যে এখনই উপনির্বাচন করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। যেটা আপনি বলেছেন এর মধ্যে তো নতুন কিছু নেই। আমরা বলছি আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হলে পশ্চিমবঙ্গ কোভিড কাছ থেকে যদি মুক্ত হয়ে যায়, কোনো দিনের নির্বাচনের প্রতি আমরা প্রস্তুত আছি। নির্বাচন কমিশন যদি মনে করে রাজ্যে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আছে, তাহলে তারা নির্বাচন করাবে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যেই মানুষ তার পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নেবে, এটা আমরা চাই। নির্বাচন কমিশন ভেবে দেখুক বা তারা পর্যালোচনা করে দেখুক যেখানে নির্বাচন করানোর পরিস্থিতি আছে কি পরিস্থিতি নেই, বা 7 দিনের নোটিশে নির্বাচন হয় কি। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি বৈঠক সেরে বেরিয়ে বলেছেন যে কোভিড মোকাবিলা নিয়ে কথা হয়েছে এবং পর্যাপ্ত ভ্যাকসিনের দাবি জানিয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিনের দাবি জানিয়েছে মানে উনি কি বলতে চাইছেন, যে পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছেন না? এবং এই প্রশ্ন বারবার ঘুরে আসছে। অহেতুক একটা বিতর্ক তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে, এবং মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছে। প্রশ্ন হল, সারা পৃথিবীতে কোন দেশ কি বলেছেন যে তাদের পর্যাপ্ত ভ্যাকসিন আছে? ভারত সরকার এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা আমাদের দলের পক্ষ থেকে সভাপতি কেউ কি বলেছেন যে আমরা পর্যাপ্ত ভ্যাকসিন আমাদের কাছে আছে? আমরা এই কঠিন পরিস্থিতিতে যাতে ডিসেম্বর মাসের মধ্যে লোককে ভ্যাকসিনেট করা যায়, সরকার প্রচেষ্টা করছে এবং সরকার আশাবাদী সেটা করতে পারে। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন তো নেই, চাহিদা সেই তুলনায় তো যোগান নেই, দেওয়া সম্ভব নয়। আরো আমরা বলেছি যে এটা তো কেসি দাসের রসগোল্লা নয় যে অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে চলে আসবে। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছে, ইন্টারন্যাশনাল কন্ট্রাকচুয়াল অবলিগেশন আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আছে, আন্তর্জাতিক সম্পর্ক আছে, তৃতীয় বিশ্বের দেশগুলোর পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে, যাদের থেকে আমরা দুঃসময়ে অক্সিজেন কনসেন্ট্রেটর পেয়েছি, ভেন্টিলেটর পেয়েছি, তো তাদেরও সহযোগিতা করার প্রয়োজন আছে। এই সহযোগিতা করে নরেন্দ্র মোদী সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। 100-র বেশি ছোট ছোট রাষ্ট্রকে ভারতবর্ষ সহযোগিতা করেছে। আমরা যেভাবে হাইড্রক্সিক্লোরোকুইন দিয়েছি, প্যারাসিটামল দিয়েছি, ভ্যাকসিন দিয়েছি, আরো প্রতিদিনে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি, আরো অনেক কিছু দিয়েছি। এখন তো দেশ স্বয়ং সম্পূর্ণ হয়েছে, এখানে ভেন্টিলেটর তৈরি হচ্ছে, অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি হচ্ছে, পর্যাপ্ত মোটামুটি একটা অক্সিজেনেশনের ব্যবস্থা হয়ে গেছে সারা রাষ্ট্র জুড়ে। তাই প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভারত সরকার সফলতার সাথে কাজ করে চলেছে। তো সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন আরো ভ্যাকসিনের প্রয়োজন আছে। আমরাও পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে বলছি প্রত্যেকটা মানুষের জন্য ভ্যাকসিন প্রয়োজন আছে এবং দ্রুত ভ্যাকসিনের প্রয়োজন আছে। কিন্তু আমরাও সরকারকে জানিয়েছি, আমাদের দলের মারফতে জানিয়েছি যে আমাদের আরো বেশি করে ভ্যাকসিন দেওয়া হবে। এই দাবি তো কোনো অযৌক্তিক দাবি না, কিন্তু যেভাবে দাবিটা তুলে দেওয়া হচ্ছে এবং যেভাবে পশ্চিমবঙ্গের
মানুষের মধ্যে তাদের আশ্বস্ত করবার পরিবর্তে তাদের আতঙ্কিত করার বিভ্রান্ত করবার চেষ্টা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা তার বিরুদ্ধে চালাবো। যখন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী ঐক্য তৈরির কথা বলছেন, তখন দিল্লিতে দেখা যাচ্ছে বিরোধী বিভিন্ন দলের সাথে বা একই দলের বিভিন্ন নেতার সঙ্গে তিনি একাধিক বৈঠক করছেন। এটা কি বিরোধী ঐক্যে? আসলে বিরোধী দল ভারতবর্ষে যেভাবে আছে, দু একটি দলকে বাদ দিলে সেই দলের মধ্যেই কোনো ঐক্যমত্য নেই। এই মুহূর্তে প্রধান বিরোধী দল কংগ্রেস, তারা দলের নেতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চিঠি লিখছেন যে আমার ফোন ট্যাপ করা হচ্ছে, আবার তারাই এখানে পেগাসাস নিয়ে পার্লামেন্ট অচল করে দেওয়ার কথা বলছে। কংগ্রেস এসব অভ্যস্ত, কংগ্রেসের মধ্যে কোনো ঐক্যমত্য নেই। সমাজবাদী পার্টি তাদের মধ্যে সেই ঐক্যমত্যের অভাব আছে। দল নিয়ে বলছেন। 2 নম্বর প্রশ্ন, রাজ্য বিজেপির যে যুব মোর্চা সহ সভাপতি রাজু সরকার, কালকে তার মৃত্যু হয়েছে, সেটা নিয়ে দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ তার মৃত্যু নিয়ে নিশানা করছে বিজেপিকে, প্রশ্ন তুলছেন এই মৃত্যুর স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু, এবং হেস্টিংস থানায় আজকে একটা অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। এই প্রসঙ্গে আপনার দল হিসেবে কি দেখছেন? আমাদের কাছে রাজ্য সরকারের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, হৃদয়কে যাওয়ার একটি ঘটনা। রাজ্য সরকার সমস্ত কিছুর মধ্যে প্রতিহিংসা দেখে এবং রহস্যের একটা গন্ধ পায়। এক্ষেত্রেও তারা সেই কাজ শুরু করেছে। রাজ্য সরকারের মৃত্যুর জন্য যদি প্রকৃতির কারণে দায়ী হয়, তাই হচ্ছে স্বাস্থ্য মন্ত্রক, তাই হচ্ছে এসএসকেএম হসপিটাল। তাদের কাছে যখন রাজ্য সরকারকে নিয়ে যাওয়া হয়, তখন তারা কিন্তু প্রাথমিক কিছু ওষুধপত্র দেওয়ার পরেও তারা তাকে কিন্তু অ্যাডমিট করেনি। তার মিনিমাম লাইফ সাপোর্ট দেওয়ার যে ব্যবস্থা, যে একটা এই ধরনের মাসিক কার্ডিয়াক অ্যারেস্টকে যে হসপিটালে গেছে, যে সহযোগিতা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে বা মানে হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। সুতরাং এই ঘটনার জন্য যদি কারোর দিকে আঙুল ওঠে এবং এর মধ্যে যদি কোনো রহস্য থাকে, এটাই রহস্য যে এসএসকে ওই অবস্থায় একজন পেশেন্টকে কি করে ছেড়ে দিল, কি করে কলকাতা শহরের সবচেয়ে বড় হসপিটাল বলতে পারে যে এখন আমাদের কাছে কোনো জায়গা নেই, তোমরা একে এখান থেকে নিয়ে অন্য কোনো জায়গায় আইসিইউ এ অ্যাডমিট করিয়ে দাও। তারা যদি মিনিমাম লাইফ সাপোর্ট কিন্তু অত্যন্ত সিরিয়াসলি যেত, তাহলে আজকে রাজ্য সরকারের জন্য এতগুলো মানুষকে অফিসের বাইরে কখন বডি আসবে অপেক্ষা করতে হতো না। এর জন্য দায়ী এসএসকেএম হসপিটাল কর্তৃপক্ষ। আর সেই ব্যর্থতা থেকেই দৃষ্টি ঘোরানোর জন্য তারা এই চক্রান্তের গল্প রহস্যের সন্ধান করে ফেলেছেন এবং তদন্ত শুরু করেছেন। আগে তদন্ত করে দেখুন রাজ্য সরকার, আমরাও দেখব, আমরাও তো বিষয়টা ছাড়বো না, আমরাও দেখব যে কেন এসএসকেএম হসপিটাল ওই অবস্থায় একটা পেশেন্টকে ছেড়ে দিয়েছে। ওই ধরনের মাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট, তারা বুঝতে পারছে তার অবস্থা খারাপ, থিঙ্ক করছে পেশেন্ট কি করে ওই শারীরিক অবস্থার একজন পেশেন্টকে অন্য হসপিটালে শিফট করার কথা বলে। আসল চক্রান্ত, আসল মানে উদাসীনতা যদি কোনো জায়গায় থেকে থাকে, তো সেই উদাসীনতার জন্য দায়ী হচ্ছে এসএসকেএম হসপিটাল কর্তৃপক্ষ। যে ঘটনা বলছেন অর্চনা মজুমদার বিজেপিতে আছেন, এটা মনে করানোর চেষ্টা করছেন। তিনি ছিলেন না ঘটনাস্থলে, তাই তার কথা না বলাই ভালো। তারা এসএসকেএম থেকে নিজেই চলে গিয়েছেন, রেফার করাবার কথা তারাই ডাক্তারকে বলেছেন। রাজু যন্ত্রণায় ছিল বিজেপিতে থেকে। দেখুন, এই মৃত্যু নিয়ে যে রাজনীতি হচ্ছে, আমরা তীব্র নিন্দা করছি। একটা তো কম বয়সের ছেলে এভাবে মারা গেল, মানে সকলের সঙ্গে তার সদ্ভাব ছিল, এত হাসি খুশি, সকলের সঙ্গে মিশতে ধরনের ছেলে, সবসময় একটা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে থাকতো, ইসকেমিক হার্ট ছিল তার, ওষুধ খেত, অনিয়মিত জীবনযাপন করতো, ঠিক সময় খেত না, চেহারা ভারী ছিল, চারিদিকে দৌড়ঝাঁপ করতো, প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক ছিল। এরকম একটি ছেলে মারা গেছে, তাকে একটা এত বড় কলকাতা শহরের হসপিটাল, এসএসকেএম হসপিটাল, তার মিনিমাম লাইফ সাপোর্ট কিন্তু সে সেখানে গিয়ে পেল না। আর তারপরে তার মৃত্যুকে কেন্দ্র করে আজকে এই ধরনের কথা তৈরি হয়েছে। আজকে তো গতকাল থেকেই তো আমরা এই অভিযোগ তৈরি করতে পারি। একটা রাজনৈতিক দলের তো একটুখানি সামর্থ্য থাকে, মুহূর্তের মধ্যে কারোর বিরুদ্ধে একটা মামলা রুজু করে দেওয়া, কারোর দিকে আঙুল তোলা। কিন্তু গতকাল পর্যন্ত, গতকাল রাত্রি পর্যন্ত এবং আজকে সকাল পর্যন্ত আমরা কিন্তু এই কাজ করিনি।
এর জন্য যদি কারো গাফিলতি থাকে, আমি আবার বলছি সেটা এসএসকেএম হসপিটাল, আঙুল তুললে তাদের দিকে আঙুল উঠবে। আর এর মধ্যে যদি নতুন করে তদন্ত করে যদি মনে করেন বিজেপিকে একটা যোগ করে দেবে, তাহলে এত সহজ ভাবে গল্পকে তৈরি করা যাবে না। আমাদের দরজা খোলা আছে, যে তদন্ত করতে চায় তিনি আসবেন, যা চাইবেন তিনি পাবেন, যাদের জিজ্ঞাসা করা উচিত প্রয়োজন মনে করবেন তারা পুরো কোঅপারেট করবেন। কিন্তু এই ধরনের অভিযোগ তুলে একজনের মৃত্যুতে যারা এই ধরনের নাটক তৈরি করছেন, এতে একটি পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে, তার মা একমাত্র ছেলে যা হারিয়েছেন তার স্ত্রী, আজকে তাদের সেই পরিবারটি তার যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছেন। এটা তৃণমূলের পক্ষ থেকে আমার মনে হয় এ ধরনের নীতি অত্যন্ত অমানবিক। কালকে প্রাপ্ত বসু এবং মলয় ঘটক প্রতিবাদ জানাবেন, নিশ্চয়ই জানাবেন। এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবে, পার্শ্ববর্তী রাজ্য বা তার মধ্যে দুজনই বাংলা ভাষী, অবশ্যই যাবে, সেখানে তাকে স্বাগত জানাবে, কেউ বহিরাগত করবে, নিশ্চয়ই যাবে। আনন্দের কথা, যে যেভাবে পারেন প্রতিবাদ জানান, প্রতিবাদ করবার অধিকার ভারতবর্ষের সকলের আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে প্রতিবাদ দ্বারা সিলেক্ট। বলছেন সেখানে একটা কথা উঠছে যে এসএসকেএম বা যে কোনো হসপিটাল, যে সুপার স্পেশালিটি হোক বা যে সাধারণ হসপিটাল হোক, তার তো একটা মানে সংখ্যা আছে, আইসিসিউ বা এই ধরনের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট সংখ্যার ব্যাপার আছে। আমাদের পক্ষ থেকেও আমরাও চিন্তা ভাবনা করছি, সেজন্য বিশেষ কারণে আমরা এখন এর উত্তর দিচ্ছি না। আমি ঠিক কি বলতে চাইছি আপনি হয়তো বুঝতে পারছেন। আজকে আরো একজন ভুয়ো আইপিএস অফিসার পাওয়া যায়, রাজ্যে লাগাতার যেভাবে ভুয়ো আইপিএস অফিসার, আইএস অফিসার, ভুয়ো ভ্যাকসিন, সমস্ত কিছু লাগাতার লেগে যাচ্ছে। আসলে পশ্চিমবঙ্গের আইনের শাসনটা এমন জায়গায় পৌঁছেছে, আইন শৃঙ্খলা যে জায়গায় পৌঁছে গেছে, সাধারণ মানুষজন তারা চিন্তিত হয়ে পড়েছে। সেই জন্য তারাই দায়িত্ব তুলে নেওয়ার হাতে আইপিএস হয়ে গেছে। আর তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এখানে কিছু হবে না। তাদের সরকার মনে করে ফেলছে, তারাও তাদের মতো করে নীলবাতি লাগিয়ে ফেলেছে। একবার একটা ভোটের থেকে রায় শুরু করে লাল বাতিকেও ব্যবহার করতে পারবে, এ ধরনের বাতি লাগানো বন্ধ করবে। রাজ্য সরকারের পক্ষ থেকে, তৃণমূল দলের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আমরা এসব মানি না, ওরা ভোটকে মানে না, কেন্দ্রকে মানে না, আর এখানে অন্য মানুষ তাদের মানে সবাই বেরিয়ে পড়ে যায়। আর যত এটা পুলিশ স্টেট, এখানে সংবিধানের যিনি সর্বোচ্চ অধিকর্তা প্রধান রাজ্যপাল, তাকে আক্রমণ করা হচ্ছে। এখানে বিচার ব্যবস্থা, তার উপরে আক্রমণ করা হচ্ছে। এখানে কেন্দ্রীয় বাহিনী, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। এখানে মানবাধিকার কমিশন, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। আসলে এই রাজ্য সরকারের মাইন্ডসেটটা এটাই, এরা পশ্চিমবঙ্গকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করতে চাইছে। এটা যে রাজ্য সরকার সেটা মানতে দাঁড়াচ্ছে, এটাই এই রাজ্যের সবচেয়ে বড় তাদের কাছে